খাবারে সবাই একসাথেই বসেছে। মনিকা আজ ঘর থেকে বের হলো না। নীলিমা পারুলকে গিয়ে ডাকতে বলায় রোহিত মনিকার অসুস্থতার কথা বলে পারুলকে আটকে দিল। অগত্যা পারুল নীলিমার পাশে দাঁড়িয়ে রইল। কে রান্না করেছে তরকারি? রোমেলা চৌধুরীর কথায় পারুল বলল, কে আবার নীলিমা বুবু করছে? আমরা দুইজন মিলেই করছি চাচি যান। কেন ভালো হয়নি? রমেলা কোনো রকম ভনিতা না করেই বলল, হ্যাঁ হয়েছে, চলে আর কি। ইকরাম নীলিমার দিকে তাকিয়ে চোখ ইশারা করে বলল, অনেক মজা হয়েছে। নীলিমা ঠোঁট এলিয়ে হাসে। রোকমান বিষয়টা দেখে বিড়বিড় করতে লাগলো, প্রেম হচ্ছে না? ইস, আজ আমার সাথে চোখাচোখি করতো, কত খুনসুটি করতো, আমার ইশারা হাসতো, সব জ্বলে গেল। এই তুই ওইভাবে তাকিয়ে কি দেখছিস? মায়া লোক কোনোদিন দেখিসনি? পারুলের কথায় রোকমান লজ্জা পেয়ে মাথা নামিয়ে খাওয়ায় মন দিল। ইখওয়ান এক পলক পারুলকে দেখল। রোহিত খাচ্ছে আর সবার আড়ালে নীলিমাকে দেখছে। এই মেয়ে, এইদিকে একটু তরকারির বাটিটা দাও তো। রোহিতের কথায় নীলিমা ঘোমটা টেনে বাটি নিয়ে এগিয়ে গেল। হাত বাড়িয়ে পাশে রাখতেই শাড়ি একটু সরে যায়। মুহূর্তেই ইখওয়ানের চোখ নীলিমার পেটের দিকে যায়। লালুসের চোখে তাকিয়ে দেখছে। রোকমান ইখওয়ানের দৃষ্টি অনুসরণ করে দেখতেই বলে উঠল, উফ, চমৎকার। ইখওয়ান দাঁত কিরমির করে তাকায়। রোকমান বোকা বনে যায়। কাঁচুমাচু হয়ে বলল, তরকারি অনেক সুন্দর হয়েছে ভাবি সাহেবা। মনে মনে ন্যাকামো স্বরে বলল। ভাবি ডাকতে কলিজাটা সিনেমিনে হয়ে যাচ্ছে। ইকরাম সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে দেখছে রোকমানকে। রোকমান মলিন হেসে খাবারে মন দিল। তোর কিছু লাগবে? পারুলের কথায় সবাই উৎসুক দৃষ্টিতে ইখওয়ানকে দেখছে। ইখওয়ান অসহায় চোখে তাকায়। ওইভাবে তাকাচ্ছিস কেন? আমার প্যাঁচার মতো এদিক ওদিক করছিস জন্য কইলাম, কিছু লাগবো নাকি? ইখওয়ান কিছু বলল না। পাতের খাবার শেষ করে কোনো রকম পানি গিলে হন্তদন্ত হয়ে চলে গেল। পারুল ঠোঁট বাঁকিয়ে বলল, ঢং দেখা পাচ্ছি না। বলেই ইখওয়ান চেয়ারে বসলো। নীলিমা বাবু খাইতে দে। সবাই চুপচাপ হয়ে পারুলের কাণ্ড দেখছে আর রানা মিটমিট করে হাসছে। সবার খাওয়া শেষে নীলিমা সব ধুয়ে মুছে রাখলো। নিজে একটু খেয়ে মনিকার জন্য খাবার বেড়ে নিয়ে কক্ষে গেল। ইখওয়ান এক হাত মাথায় রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে। পারুল আঁচলে হাত মুছতে মুছতে ভেতরে ঢুকলো। ইখওয়ানকে শুয়ে থাকতে দেখে ঠোঁট উল্টে কিছুক্ষণ ভেবে বলল, কি রে, কি ভাবছিস? ইখওয়ান হাত সরিয়ে এক পলক দেখলো। ওপাশ ফিরে পুনরায় চোখ বন্ধ করলো। পারুল কিঞ্চিত রেগে গিয়ে বলল, কোন মাইয়ের ঘরে ঢুকবি সেই ফোন দেওয়ারতে শুয়েছিস তাই না? ইখওয়ান আর সহ্য করতে পারল না। বজ্রের মতো উঠে এসে দু আঙুল দ্বারা পারুলের গাল চেপে ধরল। এত বেশি পকপক করিস কেন তুই? গায়ে যেদিন হাত তুলবো না সেদিন বুঝবি ইখওয়ান শরীফ কি জিনিস। পারুল হাত সরিয়ে দিয়ে জোরে জোরে দম নিয়ে বলল, তুই মারতে আসবি আর মুই চেয়ে চেয়ে দেখি, তাই তোর মনে হয়? তুই আমাকে মারবি? তো নয় তো কি, ছাইরা দিম? ইখওয়ান পা এগিয়ে বলল। আয় মেরে দেখা। পারুল একটু হেলে বলল, তুই আগে মাইরা দেখা। ইখওয়ান হাত তুলতেই পারুল চোখ বন্ধ করে দেয়। ইখওয়ান হাত নামিয়ে নেয়। গলায় হাত রাখতেই পারুল চমকে তাকায়। ইখওয়ান ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, তোর গলায় কিসের দাগ? কাল রাইতে তুই তো কামড় দিলি। আমি মস্করা করিস? তুই কি মোর দুলা ভাই না দেব লাগিস যা মস্করা করব? মাতাল হয়ে তো রাইতে ভালোই আদর করলি, এখন ন্যাকামি করা হচ্ছে। ইখওয়ান রাতের কথা মনে করতে লাগলো। এমন প্রেমময় মুহূর্তে আসা বুঝি ঠিক করলাম না? ইখওয়ান চমকে গলা থেকে হাত সরিয়ে নিয়ে দাঁড়ায়। পারুল ভ্রুকুচকে কোমরে হাত দিয়ে বলে, আইসা আবার বলিস আশা ঠিক হইল না, বেয়াদব ছেমরি। এই মেয়ে। এমন কথায় আলিয়া থম মেরে তাকিয়ে আছে। ইখওয়ান পারুলকে ধমকে সুরে বলল, চুপ করো। কখন আসলেন বিয়ানি? এই তো এক্ষুনি আসলাম। ইখওয়ান দাঁত কেলিয়ে হেসে বলল, ভেতরে আসুন বিয়ানি। আরে বাপরে, এদিকে আগুন আর এদিকে পানি, ব্যাপার কি? ইখওয়ানের হাসি এক নিমেষেই উধাও হয়ে গেল। আলিয়া অবাক হয়ে যায়। থাক ভাবি, আমি যাচ্ছি, ঝগড়া করবেন না। তা যা না, দাঁড়িয়ে আছিস কেন? আলিয়া চলে গেল। ইখওয়ান বিরক্ত হয়ে পুনরায় শুয়ে পড়ল। আমাকে আর বিরক্ত করবি না,
ঘুমাবো। পারুল মুখ বাঁকালো, দরজা লাগিয়ে দিয়ে এসে বিছানায় উঠে ইখওয়ানের পাশে শুয়ে পড়ল। ইখওয়ান এক পলক দেখল। পারুল আহ্লাদি গলায় বলল, এই তুই প্রত্যেক দিন মাতাল হয়ে আসবি কেমন? ইখওয়ান চোখ মেলে বলল, আর একটা কথা বললে লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দিব। জমিদারের বাচ্চা। ওপাশ হয়ে শুয়ে পড়ল পারুল। শেওড়া গাছের পেতনি। বলে ইখওয়ান ওপাশ হয়ে শুয়ে পড়ল। ভাবি আসবো? মনিকা চোখের পানি মুছে দেয়, শাড়ি ঠিক করে নিয়ে বলল। আসো নীলিমা। নীলিমা মুচকে হেসে ভিতরে ঢুকলো। টেবিলে খাবার রেখে পাশে এসে বসে। সকাল থেকে বের হলেন না যে, কি হয়েছে আপনার? তেমন কিছু না নীলিমা, শরীরটা খারাপ লাগছিল তাই বের হইনি। ঠিক আছে ভাবি, খাবার রেখে গেলাম, মনে করে খেয়ে নিন। মনিকা মাথা হেলিয়ে বলল। আচ্ছা। নীলিমার চোখ হঠাৎ মনিকার গলায় গেল। হাত দিতে গেলে মনিকা পিছিয়ে যায়। কি করছো নীলিমা? গোলায় ওসব কিসের দাগ ভাবি? মনে তো হচ্ছে সিগারেট। চুপ করো নীলিমা, তুমি যাও এখনই, তোমার ভাইজান কক্ষে আসার সময় হয়েছে। কিন্তু ভাবি। নীলিমা পিছনে ফিরে তাকায়। ইকরামকে দেখে নীলিমা উঠে দাঁড়ায়। কি করছো এখানে? ভাবি খেতে চাইনি, তাই খাবার। মহলের সবার খোঁজ রাখার জন্য কি তোমাকে বিয়ে করতে এনেছে? বেরিয়ে এসো। নীলিমার নেহাতি মন খারাপ করলো। চিবুক নামিয়ে ধীর পায়ে কক্ষ থেকে বের হয়ে ইকরামের পাশ কাটিয়ে চলে যায়। ইকরাম মনিকার দিকে কঠিন চোখে তাকিয়ে বলল, নীলিমা থেকে দূরে থাকবে না। হনহনিয়ে চলে যায় ইকরাম শরীফ। মনিকা পলকহীন চোখে চেয়ে থেকে হাঁটুতে মুখ গুজিয়ে ফুফিয়ে কেঁদে উঠল। ইকরাম সামনে এসে দেখল নীলিমা ও আলিয়া মুখোমুখি দাঁড়িয়ে আছে। এসে নীলিমার হাত ধরে ইকরাম। কি ব্যাপার আলিয়া, কখন আসলে তোমরা? এই তো বেআইন সাহেব একটু আগে। বেআইন সাহেব বুঝি? হ্যাঁ আলিয়া, নীলিমা ও আলিয়া বড় ভাবির বোন। আলিয়াকে সালাম দিল নীলিমা। পরেক্ষণে ইকরাম হাত শক্ত করে ধরল, যেন হালকা হলেই পালিয়ে যাবে। ইকরাম বুঝতে পেরে আলিয়াকে উদ্দেশ্য করে বলল, পরে কথা হবে আলিয়া, আমি একটু বিশ্রাম নেব। মুচকি হাসি দিয়ে ইকরাম নীলিমাকে নিয়ে চলে গেল। আলিয়া পিছন ফিরে দেখে তপ্ত শ্বাস ফেলল। কিছুটা চিন্তিত হয়ে বলল, নৌকার মেয়েটা না? হ্যাঁ ওই মেয়েটাই তো। তাহলে এদের আগে থেকে প্রণয় ছিল। নেহাত সুন্দরী, আমার মতো মেয়েকে তো প্রত্যাখ্যান করবে। দোয়া করে সুখী হন ইকরাম শরীফ। মলিন হাসলো আলিয়া। ওই মেয়ে আপনাকে জড়িয়ে ধরেছিল কেন? হ্যাঁ, মন খারাপ হয়েছিল। না, খুশি হয়েছিলাম, নাচতে মন চেয়েছিল। ইকরাম মুখ কালো করে বলল। দুঃখিত বউ, অযথা বিষয় ভেবে মন খারাপ করতে নেই। নীলিমা বালিশ ঠিক করে বলল। ওই মেয়ের সামনে যেন না দেখি, কথা বলা তো দূরের বিষয়। ইকরাম মুচকি হেসে বলল, ঠিক আছে বউ, আসো একটু বুকে নিই। লাগবে না, আপনি ঘুমন, আমি ছাদে গিয়ে কাপড় তুলে নিয়ে আসি। না, আমি যা বলছি তাই হবে, আসো। ইকরাম নীলিমাকে বুকে জড়িয়ে নেয়। নীলিমা চোখ পাকিয়ে তাকালে ইকরাম মন খারাপ করে ছেড়ে দেয়। নীলিমা মুচকি হেসে বুকে মাথা রাখলে ইকরাম শরীফ বুকে আগলে নেয়। আজ বিকেলে শাড়ি পরবে বউ? শাড়ি তো পরেই আছি। নতুন শাড়ি। নীলিমা মাথা তুলে বলল। কেন বলুন তো? নীলিমার নাকের ডগায় চুমু দিয়ে বলল, নতুন ভাবে দেখবো তাই। ঠিক আছে পরবো। বুকে মাথা চেপে নিয়ে বলল, আসো ঘুমো। নীলিমাকে বুকে নিয়ে ইকরাম শরীফ শুয়ে পড়ল। চাঁদনির চাল থেকে ধান বেচে ফেলে দিচ্ছে। তখনই মুবিন মাথা নিচু করে ভেতরে ঢুকলো। চাঁদনি মুবিনের দিকে তাকালো। মুবিন এক পলক দেখে ঘরে ঢুকতেই পা বাড়ালো। কি রে মুবিন, জলপাই কই আমার? মুবিন দাঁড়িয়ে বলল, কাল খাইয়েন ভাবি। কি হইছে, তোর মন খারাপ? না, ভাইজান আসলে আমাকে ডাকিয়েন তো। কেন, আমাকে বল কি হইছে। মুবিন আর কথা বলল না, ঘরে ঢুকলো চুপচাপ। চাঁদনি তপ্ত শ্বাস ফেলে কাজে মন দিল। সেই মুহূর্তে ব্যস্ত পায়ে উঠানে এসে দাঁড়ায় রাজীব। জোরে করে সালাম দিয়ে মাথা নামিয়ে নেয়। চাঁদনি চোখ তুলে তাকায়। তৎক্ষণাৎ শাড়ি ঠিক করে দাঁড়িয়ে পড়ে। আপনি অসময়? মহিদুল ভাইজান বাড়িতে থাকলে ডেকে দিন তো, কথা আছে। উনি তো বাড়িতে নেই। চাঁদনি মুবিনের ঘরের দিকে একবার তাকিয়ে রাজীবকে বলল, মুবিন কি কোনো বেয়াদবি করেছে আপনার সাথে? রাজীব দাঁত কেলিয়ে বলল, আপনাকে কিছু বলা যাবে না, যা বলা মহিদুল ভাইকে বলবো। আসি ভাবি, আসসালামু আলাইকুম। রাজীব চলে গেল। চাঁদনি মুবিনের ঘরে উকি দিয়ে বলল, মুবিন বেরিয়ে আয় বাইরে, ভাবিকে বল কি করেছিস, আমি তোর ভাইজানকে বুঝিয়ে বলবো। মুবিন কোনো রকম কান্না আটকিয়ে বলল,
আমি কিছু করি নাই গো ভাবি, ওই জমিদারের বাচ্চা জোরে কেঁদে উঠল মুবিন। চাঁদনি ব্যস্ত হয়ে মুবিনের কাছে দৌড়ে গেল। একরাম শরীফ মেরুন রঙের পাঞ্জাবি, সাদা পায়জামা পরেছেন। তার সহধর্মিণী পরেছেন বাসন্তী রঙের শাড়ি। শাড়ির পাড়ে আছে মেরুন রং। গোধূলির শেষের আলোয় ইকরামের কোলে মাথা রেখে বাগান বিলাস করছে নীলিমা। ইকরাম তার প্রেয়সীর কানে দুটি বেলি ফুল গুজে দিল। নীলিমা আনমনে বলে উঠল, মনিকা ভাবিকে কত সুন্দর লাগছে, তাই না একরাম সাহেব? ইকরাম দূরে ফুলের গাছে পানি দিতে থাকা মনিকাকে এক পলক দেখল। পুনরায় নীলিমার দিকে তাকালো। ইকরাম মুচকি হেসে বলল, পরনারীর দিকে তাকাতে বলছো নীলিমা? তোমার উচিত আমাকে পরনারীর সৌন্দর্য থেকে দূরে রাখা। নীলিমা অভিমান গলায় বলল, শাড়িটা ভাবিকে খুব মানিয়েছে, তাই বলছি। ঠিক আছে, আর পরবো না। ইকরাম নীলিমার চুলে হাত বুলিয়ে বলল, আমাকে ভুল পথে ঠেলে দিবে না, পারলে টেনে নিয়ে আসবে, মনে থাকবে? নীলিমা ইকরামের ঠোঁটে অনামিকার আঙুল দিয়ে ধমকে সুরে বলল, মনে থাকবে, এই চোখ শুধু আমাকে দেখবে। আমাকে ছাড়া আপনার চোখ মুগ্ধ হয়ে অন্য কাউকে দেখলে আমি অন্ধ করে দেব। তাই বলো অন্ধ? তাহলে আমার নীলিমাকে দেখবো কি করে? নীলিমা মাথা তুলে ইকরামের দিকে রাগী চোখে তাকিয়ে বলে, চুপ করুন তো। নীলিমা পুনরায় ইকরামের কোলে মাথা রাখে। ইকরাম মুচকি হেসে নীলিমার চুলে হাত বুলিয়ে দিতে থাকে। আপনার বাড়ির মানুষগুলো কেমন রহস্যময়, আমি শুধু রহস্যের গন্ধ পাই। আপনি আমার থেকে কিছু লুকাচ্ছেন না তো? ইকরামের হাত থেমে গেল। নীলিমা মাথা তুলে বলল, কি হলো, চুপ হয়ে গেলেন যে? তুমি আমাকে কখনো মহল বা মহলের লোকজনকে নিয়ে চিন্তা করতে দেখেছো? নীলিমা মাথা নাড়িয়ে না বুঝালো। তাহলে তুমি করছো কেন? তোমাকে না বলেছি সবসময় আমাদের নিয়ে চিন্তা করবে, অন্যদিক সব ধ্বংস হয়ে যাক। নীলিমা কিয়ৎ পরিমাণ চুপ করে চেয়ে থাকলো। তুমি কি আমাকে কোনোভাবে সন্দেহ করছো নীলিমা? না জমিদার সাহেব, কিন্তু আমার মনে হয় রাতের আধারে আপনাদের মহলে কিছু হয়। নীলিমা! নীলিমা চমকে ওঠে। ধমক দিচ্ছেন কেন জমিদার সাহেব? ঠিক আছে, আমার ভুল হয়েছে, মাফ করবেন। নীলিমা উঠে চলে যাচ্ছে। একরাম নিজের ভুল বুঝতে পেরে চোখ বন্ধ করে নিজেকে আশ্বস্ত করে নীলিমাকে ডাকতে ডাকতে পিছনে গেল। নীলিমা শোনো, এভাবে হাঁটিও না, পড়ে যাবে। নীলিমা! নীলিমা দাঁড়িয়ে পড়ল। সামনে একজন অজ্ঞাত পুরুষ কেমন কামনার চোখে তাকিয়ে আছে। আপনি? কোনো সমস্যা হয়েছে? লোকটি ইকরামের দিকে তাকায়। হ্যাঁ ইকরাম শরীফ, কাল নদীতে একটা মেয়ের লাশ পাওয়া গিয়েছে। গোপন সূত্রে জানা, লাশ বা মেয়েটি রানা সাহেবের চেম্বারে ঢুকলে আর বের হয়নি। আপনি বাগানে রাখার চেয়ারে বসুন, আমি রানাকে ডেকে দিচ্ছি। নীলিমা কক্ষে যাও। আপনার ওয়াইফ? হ্যাঁ, আপনি বসুন। নীলিমাকে নিয়ে ইকরাম চলে গেল। পুলিশ লোকটি চেয়ারে গিয়ে বসে মনিকাকে পর্যবেক্ষণ করতে লাগলো। কিছুক্ষণ পর রানা বের হয়ে আসে। আরে শেখর সাহেব যে, কি খবর তোর? চলছে ভালোই, তোর কি খবর? আমারও চলছে ভালোই। মৃদু স্বরে হাসলেন দুজন। তাদের মধ্যে মৃদু আওয়াজের কথোপকথন শুরু হয়ে গেল। দূর হতে জহুরির চোখে এদের দেখছেন নীলিমা। এখানে কি করছিস নীলিমাবু? পারুলের কথায় পেছনে তাকালো নীলিমা। পারুলের পিছনে আলিয়া ও রুমঝুমদের দেখে বলল, দল বেঁধে কি করছিস তোরা? মোরা এখন লুকোচুরি খেলবো, আয় তুইও খেলবি। না পারুল, তোরা খেল, আমার কাজ আছে। তোকে খেলতেই হইব, আয়। হ্যাঁ, নতুন বড় চাচ্ছি আম্মা, আসো খেলবে, আসো। ঠিক আছে ঠিক আছে, তোরা লুকিয়ে পড়, আমি খুঁজে বের করব। ওরা খুশি হয়ে যায়। সবাই যে যার মতো লুকাতে ব্যস্ত হয়ে পড়ল। নীলিমা তপ্ত শ্বাস ফেলে রানা ও শেখরের দিকে পুনরায় তাকালো। কি ব্যাপার মামনিরা, এভাবে দৌড়ে কোথায় যাচ্ছ? ঝুম ইকরামের মুখ চেপে ধরে ফিসফিস করে বলল, লুকোচুরি খেলছি, নতুন বড় চাচ্ছি আম্মা খুঁজছে আমাদের। ইকরাম ওদের মতো ফিসফিস করে বলল, ও তাই, তাহলে চলো আমিও তোমাদের সাথে লুকিয়ে পড়ি। ওরা খুশি হয়ে যায়। ইকরামের হাত ধরে লুকাতে গেল। পারুল উপরের দ্বিতীয় তলার কক্ষে আলোকিত দেখেই ঢুকেই দরজা ফিরিয়ে সামনে তাকিয়ে দাঁড়ালো। পিছনে যে ইখওয়ান ও উর্মি দাঁড়িয়ে আছে পারুল বুঝতে পারল না। উর্মির পরনে শুধু ব্লাউজ ও পেটিকোট। ইখওয়ান কিছুটা ভরকে যায়। নিঃশব্দে ইশারায় উর্মিকে পালঙ্কের পাশে লুকাতে বলল। উর্মি মুচকি হাসলে ইখওয়ান রেগে তাকায়। উর্মি মার খাওয়ার ভয়ে পিছনে গিয়ে লুকালো। ইখওয়ান ধীরে ধীরে এগিয়ে এসে দুহাতে দুয়ারে ভর দিয়ে ঝুঁকে দাঁড়িয়ে পড়ে। পারুল পুরুষালী দু হাত দেখে চমকে ওঠে, পিছনে ফেরে। চিল্লাতে যাবে অমনি ইখওয়ান মুখ চেপে ধরে।